আমাদের এডুকেশন সিস্টেমটা কেন গ্রো করছে না? নর্থ স্টুডেন্ট এত খারাপ কেন, ও লিখতে পারে না বা পড়তে পারে? একটা রেজাল্ট ওরিয়েন্টেড এডুকেশন সিস্টেম, যেখানে একটা লোক একটা গ্রেড বা একটা ভালো রেজাল্ট করলেই আমরা ইনস্টিটিউশন, সোসাইটি এবং ফ্যামিলি সবাইকে এক ধরনের ফলস ইগো দেওয়ার চেষ্টা করেছি, যেটা আমাদের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকারক একটা দিক হয়েছে। এই দেশটা কি যতগুলো গ্র্যাজুয়েট তৈরি করছে, যখনই যে লেভেলে ছিল সবার জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরেছে? যে মনে করে যে আমার গ্রেডটা একটু ভালো হলে আমি বোধহয় একটা চাকরি পেয়ে যেতাম, শি ইজ টোটালি রং। তো আপনাকে বুঝতে হবে যে জবটা কোথায় আছে। যাকে আমি বাইরে পাঠাচ্ছি তাকে যদি আমি দেশে রাখতাম তাহলে কি হতো? দেশে রাখলে সে কমপ্লিটলি আনইউটিলাইজ থাকতো। রেজাল্ট এর জন্য ফিতা কাটেন। আপনাকে আমি এই জন্য বলছি যে আমাদের প্র্যাকটিসের মধ্যে অনেক অসভ্যতা আছে, যেটা সভ্যতার সাথে মানে না। যেই দেশে একটা বিশ্ববিদ্যালয় ছাত্র হওয়ার পরে শিক্ষক হিসেবে তাকে চিন্তা করা হয়, সেই দেশের ফান্ডামেন্টাল প্রবলেম আছে। কারণ সে ছাত্র যখন হয় তাকে পদ্ধতি বলে যে ইনি শিক্ষক হবে, নট বাই রেজাল্ট, বাই পলিটিক্যাল অ্যালাইনমেন্ট অ্যান্ড থট। তাহলে আপনি আগেই তো শিক্ষক বানাচ্ছেন শিক্ষকের যোগ্যতা অর্জন করার আগে। প্রাণ ইউএইচটি মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। বিশ্বের উন্নত দেশগুলোর সাথে তুলনা করলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কতটুকু মানসম্মত? প্রথমে আমি যদি উচ্চশিক্ষার কথা বলে আমি একটু বিশ্বের কয়েকটা রেফারেন্স দিয়েই কথা বলি। রিসেন্টলি আপনারা জানেন যে ওয়ার্ল্ড ব্যাংক বাংলাদেশের শিক্ষা স্তরকে একভাবে সংজ্ঞায়িত করেছে যে বাংলাদেশে যে কোনো স্তরের শিক্ষা তার গ্লোবাল লেভেলে আমরা প্রায় 4 ক্লাস নিচে আছি। অর্থাৎ কেউ যদি 16তম শ্রেণীতে পড়ে, যেটা আমাদের দেশের মাস্টার্স, তারা সেটাকে বলেছে যে আমাদের দেশের মাস্টার্সের একজন গ্র্যাজুয়েটের যে অ্যাপটিটিউড লেভেল, গ্লোবাল কম্প্যারিজনে আমরা প্রায় 12তম বা ইন্টারমিডিয়েটের সমান রয়েছি। তাহলে সার্বিকভাবে এটা একটা ব্যক্তির বিষয় না, এটা সার্বিকভাবে সমগ্র জাতির মধ্যে যে আমাদের শিক্ষা ব্যবস্থায় যে বৈশ্বিক মানের সাথে আমরা পিছিয়ে আছি মনস্তাত্ত্বিক এবং একটা শিক্ষিত মানুষের যে ডিগ্রিধারী মানুষের সেই ডিগ্রির সাথে সম্পর্ক রেখে সে যে কাজটা করে অথবা তার যে চিন্তাশক্তি এবং চিন্তাশক্তি প্রয়োগ এবং ব্যবহারিক জায়গায় যেই ইয়েটা আসবে, প্রতিফলনটা ঘটবে, সেটা কিন্তু ওই লেভেলের ঘটে না। তাহলে নিশ্চিতভাবে যে আমরা গ্লোবাল শিক্ষা জায়গাটা থেকে অনেক দূরে আছি। এদেশের শিক্ষা ব্যবস্থা কি একটা বলয়ের মধ্যে আটকে আছে? আমাদের কাঙ্ক্ষিত যে লক্ষ্য সেখানে আমরা কেন পৌঁছাতে পারছি না? আমাদের এডুকেশন সিস্টেমটা কেন গ্রো করছে না, যদি আমি বলি, আপনি সমস্যার কথা নিয়ে আজকের আলোচনাটা শুরু করেছেন। আমরা বাংলাদেশে একটা মেসি এডুকেশন সিস্টেম চালু করেছি, যেটা হাইলি রেগুলেটেড অ্যান্ড টু সাম এক্সটেন্ট অ্যাডমিনিস্ট্রার্ড বাই দি গভর্নিং বডি অ্যান্ড রেগুলেটরি বডি। এডুকেশন বা শিক্ষাক্ষেত্র কিন্তু এত রেগুলেটেড বা কন্ট্রোল বা মনিটরড এইভাবে কিন্তু গ্রো করে না। আমরা করেছি কি, আমরা রাষ্ট্রের সবাইকে এক ধরনের এডুকেশন দেওয়ার জন্য, আপনি নিশ্চয়ই শুনেছেন বা আমরা সবাই শুনেছি যে ইউনিটারি এডুকেশন সিস্টেম। আসলে কিন্তু যদি আপনি পৃথিবীর বাস্তবতা দেখেন, আসলে কিন্তু সেটা বাস্তব না। কিন্তু এখন যদি আমার সাথে অনেকে হয়তো ডিফার করবেন যে প্রতিটা বাচ্চাকে একই জিনিস পড়াবো, আমি কিন্তু এটা ডিফার করি, আমি এটা বলেও ডিফার করি। আমি মনে করি একটা দেশের বা একটা ভূখণ্ডের সবগুলো বাচ্চা একভাবে উঠে আসে না। এটা আপনি যদি আমেরিকাতেও যান, আমাদের চেয়ে যে কোনো ক্ষেত্রে তাদের পপুলেশন আমাদের চেয়ে কত গুণ বড় আপনি জানেন, এবং আমরা তাদের হাফ অফ দি ইউনাইটেড স্টেটস যদি হয়েও থাকি ওই পপুলেশনের জায়গায় বা এরকম, আপনি দেখেন
তারা কিন্তু নানান মাধ্যমে বাচ্চারা উঠে আসে। আমেরিকাতে ডাইভার্স এডুকেশন সিস্টেম, কেউ ক্যাথলিক স্কুলে পড়ে, কেউ প্রোটেস্ট্যান্ট স্কুলে পড়ে, কেউ ট্র্যাডিশনাল ইয়েতে পড়ে, কেউ হোম স্কুলে পড়ে, কেউ ইসলামিক স্কুলে পড়ে। কিন্তু এই বাচ্চাগুলো যখন উঠে আসে একটা জায়গায়, বিশেষ করে 12তম ক্লাসে, সে লিবারাল আর্টস পড়ুক আর সায়েন্স পড়ুক বা যেই পড়ুক, তার জন্য কিন্তু উন্মুক্ত থাকে অন্য জায়গায় যাওয়ার। হ্যাঁ, এই যে একটা জায়গায় এনে আপনি বাচ্চাগুলোকে অন্য জায়গায় সুযোগ করে দিচ্ছেন, সেটা কিন্তু আমাদের দেশে পারেনি। উল্টো আমরা কি বলেছি? আমরা বলেছি যে আমরা মাদ্রাসা এডুকেশনটাকে পছন্দ করি নি, আমরা কিছু ধরনের ইংরেজি স্কুলকেও পছন্দ করি নি, আবার ইংরেজি বাংলা মাধ্যমকেও আমরা বলছি এটা একটা মিক্সড মাধ্যম, যেটা দিয়ে কোনো কাজ হবে না। আবার আমাদের যে মেইন স্ট্রিম, যেটা আমরা নিজেরা বাংলা মিডিয়ামের পড়াশোনা করা, সেটাও আমরা কিন্তু ওইভাবে কাজ করতে পারলাম না। তো এখানে একটা ইন্টিগ্রেশনের ব্যাপার যে রয়েছে, সেই ব্যাপারটা কিন্তু বাংলাদেশের শিক্ষার সাথে সম্পৃক্ত যত এন্টিটি আছে, হোক এটা এডুকেশন মিনিস্ট্রি, হোক এটা উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বা ওই যে মাউসি যেটাকে বলে, অথবা কারিগরি শিক্ষা বলে, অথবা মাদ্রাসা শিক্ষা বলে, অথবা উপরে আসলে ইউজিসি বলেন, অথবা অন্যান্য অ্যাক্রিডিটেশন কাউন্সিল বলেন, শিক্ষার সাথে যত ধরনের এন্টিটি আছে বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় ফল্টি ডিজাইন প্রসেস আছে। ফলে আমরা দেশটাকে কোথায় নিয়ে গেছি? আমরা এই দেশের শিক্ষা ব্যবস্থাকে নিয়ে গিয়েছি একটা রেজাল্ট ওরিয়েন্টেড এডুকেশন সিস্টেম, যেখানে একটা লোক একটা গ্রেড বা একটা ভালো রেজাল্ট করলেই আমরা ইনস্টিটিউশন, সোসাইটি এবং ফ্যামিলি সবাইকে এক ধরনের ফলস ইগো দেওয়ার চেষ্টা করেছি, যেটা আমাদের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকারক একটা দিক হয়েছে। আপনি কারিকুলামের মধ্যে ফল্টি ডিজাইনের কথা বললেন, এই অবস্থা থেকে উত্তরণ সম্ভব কি? আপনার বাচ্চা হলে আপনি যে শিক্ষকটা দিয়ে পড়াতে চান, বাংলাদেশের প্রধান কাজ হচ্ছে সেই ধরনের শিক্ষক ট্রেনিং এবং রিক্রুটমেন্ট এবং ইমপ্লিমেন্ট এবং ওদেরকে প্লেস করে আপনি যদি করেন, তাহলে আমাদের 20 বছর সময় লাগবে অন্তত একটা সাপ্লাই চেইন ক্রিয়েট করা, যেটা উচ্চশিক্ষার জায়গায় উঠে আসবে। এই যে 20 ইয়ার্স আমি একটা টাইম লাইন বললাম, এই 20 ইয়ার্স টাইম লাইনে যেতে গেলে একটা নেশনকে এটা বিলিভ করতে হবে যে বাংলাদেশের শিক্ষার বাজেট বাড়াতে হবে, বাংলাদেশের শিক্ষার সাথে যেই নন কোয়ালিটি এলিমেন্ট যুক্ত আছে তাদেরকে সাইডলাইন করতে হবে, তাদেরকে রেখে আপনি এই সিস্টেমটা প্রসেস করতে পারবেন। বাজেট তো বাড়াতে হবে অবশ্যই, কিন্তু বাজেট যেটা আছে এটাও তো আমরা প্রপারলি ইউটিলাইজ করতে পারি। না, কারণ হচ্ছে ওই যে আপনাকে বলি, বাজেটের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার দেখিয়ে আপনি শিক্ষার পিছনে খরচ করছেন। সেই খরচটা আপনি দেখাচ্ছেন বিল্ডিং করছেন, আপনি দেখাচ্ছেন কিছু টেকনোলজির জিনিস আনতেছেন, কিন্তু আপনি সেটা ব্যবহারের জায়গায়, ইমপ্লিমেন্টেশনের জায়গায় যাদেরকে দিয়ে, যে হিউম্যান রিসোর্সটা দিয়ে করবেন, সেটা আমরা কোনো কিছু করতে পারিনি। শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় নেগেটিভ জিনিস হলো শিক্ষক, যিনি ওই প্রসেসের ভিতরে ট্রান্সফরমেশন ফেজে সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করে। যে কোনো শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড হচ্ছেন শিক্ষক, সেই শিক্ষকদের মান কেমন দেখতে পান? এখন টিচার আপনি তো উপর থেকে বলছেন যে আমরা বিশ্ববিদ্যালয়ের কথা চিন্তা করি। লুক অ্যাট দি প্রাইমারি স্কুল, যেটা হচ্ছে আমার সবচেয়ে বড় ল্যান্ডস্কেপ অফ দি ফাউন্ডেশন অফ দি চিলড্রেন্স অফ আওয়ার কান্ট্রি। ওই জায়গাটাতে আমাদেরকে হাত দিতে হবে, ওখানে আমাদের রিফর্ম করতে হবে। ওইটা যেন পলিটিসাইজ না হয়, ওটা যেন রাজনৈতিক বিবেচনায় কেউ স্কুল কলেজের চেয়ারম্যান না হয়, ওটা যেন রাজনৈতিক বিবেচনায় কেউ একজনকে স্কুলের শিক্ষক বানায়, ওটা যেন একটা মুক্ত চিন্তার স্কুলের ঘর হয়, যেখানে বাচ্চারা মুক্ত চিন্তার মধ্যে বড় হবে। ওটা যেন একটা বাক্সবন্দি চিন্তার মধ্যে একটা বাচ্চাকে একটা ন্যারেটিভ দিয়ে এগিয়ে নিয়ে যাবে, সেই যেন থট প্রসেস না হয়। ওটা যেন কোনো ইম্পোজড থট প্রসেসের মধ্যে না থাকে। ওটা যেন এরকম হয় যে বাচ্চাটাকে আমি একটা মুক্ত পরিবেশ দেব, ও তার যেটা ভালো লাগে সেভাবে সে এগোবে। কিন্তু আমরা কি সেটা করতে পেরেছি? আমরা পারিনি, কারণ আমরা নিজেরা আমাদের ন্যারেটিভগুলোকে ইম্পোজ করে ব্র্যাকেট করেছি অন্যদেরকে। যদি এরকম হতো যে প্রাইমারি স্কুলে যে শিক্ষক বা শিক্ষিকা পড়াতে পারেন না, যদি আমি আইডেন্টিফাই করতে পারি, আমি ওনাকে বাসায় বসে বেতনটা দিতে রাজি আছি, কিন্তু আমি ওনাকে ক্লাসরুমে যেতে দেব না। আই এম গোয়িং টু হায়ার দ্য বেস্ট কিডস উইথ বেস্ট স্যালারি to serve in the primary school with a committed group that they are going to change the nations, because এরা যতক্ষণ পর্যন্ত সাপ্লাই চেনে কাজ করবে,
তখনই আপনি দেখবেন উপরের জায়গায় আসলে স্ট্রিমলাইন হবে। আমাদেরকে অনেকে দোষ দেয়, স্যার নর্থ সাউথের স্টুডেন্ট এত খারাপ কেন, ওই যে আমি আমার কথা বলছি, দেখেন নর্থ সাউথের স্টুডেন্ট এত খারাপ কেন, ও লিখতে পারে না বা পড়তে পারে না। আপনাকে আমি বলি সাপ্লাই চেইনের কোয়ালিটিটা এত ইম্পর্টেন্ট যে আপনি এখানে 4 বছরের জন্য আনছেন আর 12 বছর আরেক জায়গায় পড়িয়েছেন, আপনি এখানে বেশি সময় ট্রান্সফর্ম করতে পারবেন না। বিকজ এখন তার যে এই এজে সে রাস্তায় থাকে, এই এজে সে অন্য 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 জিনিস চিন্তা করে, এই এজে জেনে তার টাকার কথা চিন্তা করে, এই এজে মানুষের যে ধরনের মানসিক বিকাশ ঘটানোর জন্য যেই ব্যবস্থা করা, সেটা কিন্তু নয়। আপনি গ্রাস রুটে যেতে হবে। আপনি উন্নত বিশ্বের সাথে আমাদের ডিফারেন্স একটাই, আমরা জাতিটাকে কোথায় নিয়েছিলাম। আপনারা সাংবাদিকরা কিন্তু প্রতি বছর ডিসেম্বর মাস আসলেই একটা খবর সবাই দিতে চেষ্টা করেন, কত কোটি বই বিতরণ করেছেন। এবং যেই দলটাই রাষ্ট্রটা শাসন করে, আপনি দেখেছেন যে ফিতা কেটে বই ডিস্ট্রিবিউট করে, সেটা একটা বড় নিউজ আমাদের দেশে। আপনি আমাকে পৃথিবীতে একটা দ্বিতীয় জাতি দেখান যেই দেশ বই বিতরণের গল্প করে। আমি হ্যাঁ রেজাল্ট এর জন্য ফিতা কাটেন। আপনাকে আমি এই জন্য বলছি যে আমাদের প্র্যাকটিসের মধ্যে অনেক অসভ্যতা আছে, যেটা সভ্যতার সাথে মানে না। আমি একদিন কোনো একটা সরকারের একজন মন্ত্রীকে আমি বলছিলাম যে দেখুন, এই ধরনের প্র্যাকটিস তো ভালো না। বলে কেন? আমি বললাম, আমরা যে গল্পটা করি যে 32 কোটি বা 32 লাখ বই বিতরণ করছি জানুয়ারির 1 তারিখে, এটা তো কোনো গল্প না, এটা তো সরকারের দায়িত্ব। তো আমি এমন একটা দেশে ছিলাম, আমেরিকা কানাডা, আমি বলি আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ইউকে ফিনল্যান্ড থেকে শুরু করে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি টু ডেভেলপ কান্ট্রি জাপান থেকে শুরু করে প্রত্যেকটা স্কুলে, যেদিন স্কুলের ক্লাস 1-এর বা প্রথম ক্লাস শুরু হয়, বাচ্চার স্কুলের ডেস্কের মধ্যে সবগুলো বই সাজানো থাকে। নট অনলি বুক বাট অলসো তার লেখার খাতা, তার আর্ট করার কলম, তার খেলার মাটি টেবিলের নিচে থাকে। সেই জাতিটা আমরা কবে হব যে স্কুলটা হবে একটা ফান গ্রাউন্ড, যে বাচ্চাটা আসবে যে গতকাল কলমটা যেখানে রেখে গেছি আজকে এসে ওই জায়গা থেকে আবার চিত্র অঙ্কনটা করব। আমি তো সেই জায়গায় নাই। আমি আছি কোন জায়গায়? আমি আছি বইয়ের ব্যবসায়। হ্যাঁ, আমি আছি বইয়ের ব্যবসায়। যে এনসিটিভি যখন বই লেখে, সেই বইটা কে ছাপাবে, কোন কাগজে ছাপানো হবে, কোথায় ছাপানো হবে, কত টাকা দিয়ে ছাপানো হবে, সেটার মধ্যে কন্টেন্টের মধ্যে বিতর্ক, যে এই কবিতা নয় ওই কবিতা, এনার লাইন ওনার লাইন। তাহলে আপনি তো ডিবেটের মধ্যে নিয়ে গেছেন একটা নেশনকে। আপনি আপনার দৃষ্টিভঙ্গিতে অমুকের কবিতাটা ভালো, এনার দৃষ্টি থেকে অন্য অমুকের কবিতাটা ভালো, কিন্তু আপনি ভালো খারাপ জেনেও যদি ছাপিয়ে ফেলেন, আপনি ওই বাচ্চাটাকে অন্তত ওইটা চেষ্টা করেন, বাকিটাও ক্লাসে পড়ান, বাচ্চাটার মানসিক বিকাশটা যেন হয়। আমাদের কেউ কিন্তু এই মুক্ত চিন্তার জায়গাটা ছিল না। সবাই কিন্তু চেষ্টা করেছে যে আমি যেটা ছাপিয়েছি সেটাই বেদ বাক্য এবং এটাই বই। নো, knowledge is not confined within the book. Knowledge is anywhere and everywhere. Knowledge comes from society, knowledge comes from interaction, knowledge comes from, talking to other people, knowledge comes from how you are interacting with the society and community, knowledge comes from the family culture, knowledge comes from even the societal interaction and practices that you do with the culture and your heritage, your history. আপনার তো হিস্ট্রি হেরিটেজ তো আপনাকে এত করে ডিফাইন করে দিতে হবে না, শুধু এইটুকুই তুমি পড়বা। নো, ইউ গিভ এ মেথড, যে মেথডে সে বলবে যে আমি অন্য বইটা এবার যাচাই করে নেব, ওইটাও পড়বো। 1947-এর বিফোর কী হয়েছে, 1947-এর আফটার কী হয়েছে, এই জিওগ্রাফিটা না, আরও বড় জিওগ্রাফি পড়বো। আপনি বাচ্চাটাকে সেই জায়গায় মুক্ততা দেন, কিন্তু সেটা তো করলেন না সবাই তো একটা মুখস্থ করা একটা কবিতা, সেই লাইনটা মনে থাকলে তার কোটেশনটা দিতে পারলে, আমরা কিন্তু বাংলাদেশে অনেক ইন্টেলেক্ট মনে করি। আমরা যখনই দেখি যে একজন আরেকজনকে কোট করে একটা কথা বলে, তখন আমরা মনে করি যে আমরা বোধহয় ওই লোকটা হয়ে গেছি। আসলে কিন্তু তা না। আমরা দেখলাম যে বাংলাদেশের টপ টায়ারের যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো, তাদের CG4 এটার জন্য প্রায় 90 এর বেশি মার্ক পেতে হয়। অন্যদিকে ন্যাশনাল ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি এইসব জায়গায় মোটামুটি 80 নম্বর পেতে হয়। আমরা 90 না, আমরা 93, আমরা আরও টাফ। চাকরি ক্ষেত্রে এটা কোনো বৈষম্যের সৃষ্টি করে কিনা? এটা আমার ভাষায় এটা চাকরিতে কোনোদিনও বৈষম্য সৃষ্টি। আমাদের বিশ্ববিদ্যালয়ের লো সিজিপিএর স্টুডেন্টরাও কিন্তু অনেক ভালো ভালো জায়গায় আছে, আমি এটা বলতে পারি। এটা হচ্ছে কি, আপনাকে বলি, আমরা এই ব্যাপারে সারা দেশকে বলি উই আর কারেক্ট। আমরা এত কারেক্ট যে এই ব্যাপারটা থেকে আমরা কোনোভাবে কম্প্রোমাইজই করতে চাই না। আমাদের উপরে কিন্তু রাষ্ট্রের চাপ আছে, কারণ আমরা এই ফিজিক্যাল নিউমেরিক্যাল গ্রেডটাকে আসলে গ্রেড মনে করি না।
we always say that, well, the letter grade is not a numerical number conversion to a letter grade. Letter grade is a relative grading. এটা যারা বুঝে নাই, আমাদের দেশে হঠাৎ করে আপনারা দেখেছেন যে শিক্ষা ব্যবস্থার মধ্যে মাধ্যমিক থেকে শুরু করে সব জায়গায় আপনি লেটার গ্রেড আনতে চেষ্টা করেছেন, কিন্তু এই লেটার গ্রেডটা আনতে গিয়ে আপনি একসময় আমাদের ছোটোবেলায় আমরা বলতাম সোনালী আঁশের দেশ বাংলাদেশ, সেই সোনালী আঁশের দেশ বাংলাদেশকে আমরা সোনালী গ্রেডের দেশ বানিয়ে ফেলেছিলাম। সেটাকে আমরা করেছি গোল্ডেন সিজিপিএর গ্রেডের কান্ট্রি। ইউ সি দ্যাট ওয়েল কন্ট্রাস্ট, যে যেই মানে গোল্ডেন গ্রেড আমরা বলি তারা আসলে গোল্ড না, সেটা কিছুদিন আগেরও একটা রেজাল্টে প্রমাণিত হয়েছে। সুতরাং যারা এই নিউমেরিক্যাল নাম্বারটাকে একটা স্ট্যান্ডার্ডাইজ ধরে যে এখানে রাশি আর ওখানে রাশি এক না, এখানের এটা ওখানকার এটা এক না, কিন্তু আপনি কোনোভাবে এটা রিলেটিভ গ্রেডিং, তো আপনি কখনো আপনি বলতে পারেন যখন এমপ্লয়ার বলে যে উই ফাইন্ড দ্য ডিফারেন্স of a C plus and B minus of an institution and an A minus another institution has a huge difference. This is what is called the American method of judging students in terms of their aptitude level to it. আমাদের দেশে আমি যদি বলি বাংলাদেশের লেটার গ্রেডের প্রসেসটাকে মিসআন্ডারস্টুড অ্যান্ড মিসরিপ্রেজেন্টেড অ্যান্ড মানে এটাকে একটা অন্যভাবে ইন্টারপ্রেট করা হয়েছে। ফলে আপনি কি করেছেন? আপনি করেছেন একটা জাতিকে, এন্টায়ার নেশনটাকে আপনি একটা গোল্ডেন সিজিপিএর দিকে জাম্প করে আপনি কি করলেন? আপনি আমার কোচিং সেন্টার, আপনি গাইড বুক, আপনি পরীক্ষায় ভালো করা, এবং শেষ পর্যন্ত সারা পৃথিবীতে যেই কালচারটা আপনি দেখেন নাই বাংলাদেশে আপনি সেটা দেখবেন। আমি আপনাদেরকে এক্সাম্পল দিয়ে বলতেছি, আপনি যদি পৃথিবীর কোনো দেশে এই জিনিসটা দেখেন, আমাকে একটু বলেন যে এই দেশে এই কালচারটা আছে। পৃথিবীর কোনো দেশে কি আছে যে 10ম ক্লাসের রেজাল্ট যখন হয় সেখানে স্কুলের টিচার, হেডমাস্টার, স্টুডেন্ট, গার্ডিয়ান, সাংবাদিক, ব্যান্ড পার্টি, ক্যামেরাম্যান একসাথে মাঠে ঢোল পিটায়? নো। ইন্টারমিডিয়েটে দেখেছেন 12তম ক্লাসে? পৃথিবীর অধিকাংশ সিভিক কান্ট্রিতে 12তম ক্লাস পর্যন্ত কোনো রেজাল্ট নিয়ে কথা বলে না কেউ। তাহলে আপনি কি করলেন? আপনি সবাইকে ধাবিত করলেন যে লেট আস গো ফর এ গ্রেড অ্যান্ড গোল্ডেন এ, অ্যাজ লং অ্যাজ মাই চাইল্ড গেটস এ গোল্ডেন এ গ্রেড আই এম গোয়িং টু সেলিব্রেট দিস থিংস অ্যান্ড আই এম এ ডেড এগেনস্ট ইন্ডিভিজুয়াল অফ দিস কনসেপ্ট। আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থা কি ছাত্রদের কর্মক্ষম হিসেবে গড়ে তুলতে সক্ষম? এখানে আপনি বলতে পারেন এগুলো নিয়ে কারা কথা বলে? এক, ছাত্ররা কথা বলে 2-4 জন, যে মনে করে যে আমার গ্রেডটা একটু ভালো হলে আমি বোধহয় একটা চাকরি পেয়ে যেতাম। শি ইজ টোটালি রং, বিকজ আমার দেশেই কিন্তু একটা কম সিজিপিএ পাওয়া স্টুডেন্টকে আমরা দেখি অনেক টপ চাকরি করতেছে, হ্যাঁ, এখানে একটু বৈষম্যতা পাবেন আপনি, সেটা হচ্ছে কিছু কিছু চাকরির ক্ষেত্রে একটা মিনিমাম সিজিপিএ দিয়ে, কারণ তারাও তো বুঝে না, উনি বলে দেয় যে মিনিমাম সিজিপিএ এইটা থাকলে এই ছাত্রটা এখানে অ্যাপ্লাই করতে পারে। এই জায়গাতে একটা বঞ্চিতের পার্ট আমরা দেখি যে এটা হচ্ছে তার জন্য সুযোগের জায়গায় একটু কমতি আসে, কিন্তু ইন রিয়ালিটি ওই স্টুডেন্টগুলো কিন্তু আসলে ভালো করে। আপনি নর্থ সাউথ ইউনিভার্সিটির বিলো 3 স্টুডেন্টরা কিন্তু পৃথিবীর অনেক টপ ইউনিভার্সিটিতে যায়, বিকজ দে ইভেন ওরাও আন্ডারস্ট্যান্ড করে যে ওকে যখন আমি ক্লাসরুমে পাই দে ডোন্ট ফাইন্ড দ্যাম ব্যাড। সো কোশ্চেন হচ্ছে যে আমরা এই যে সবাইকে একমাত্রায় আনতে চেষ্টা করতে, আমরা বলছি আপনারা আমাদেরটাতে আসেন, কেমন? এখন আমরা তো আইসোলেটেড দ্বীপ, উই আর টু স্মল, উই ক্যানট ইভেন ইমপ্লিমেন্ট, বাট এখানে যারা এই জিনিসটা প্র্যাকটিস করছে, এই 540 জন বা তারা তো সবাই একমত। কেন জানেন? এরা সবাই ওই প্রসেসটার অ্যাডভান্টেজটা দেখে এসছে। কিন্তু আনফর্চুনেটলি ইন এ কান্ট্রি লাইক বাংলাদেশ ইউ আর নট গোয়িং টু গেট দ্যাট পুল অফ ফ্যাকাল্টি মেম্বার্স হু আন্ডারস্ট্যান্ড দ্য রিলেটিভ গ্রেডিং। আমি তো একদিনের একটা নোটিশে বলে দিয়েছি যে আপনি 80 দিলে সবাইকে এ দিবেন, কিন্তু সেই জায়গাটায় আমি যখন অন্য বিশ্ববিদ্যালয়ে ছিলাম, আমি অন্য ইউনিভার্সিটিতেও কাজ করেছি, আমি দেখেছি এই 80 and এই 60 আসলে it is actually varying from faculty to faculty, course to course and time to time and teacher to teacher. সো এখানে আমরা অনেক সময় বলি যে এই ডিফারেন্স নিয়ে আমরা অনেক সময় কথা বলি, কারণ আমি ওটাকে স্ট্যান্ডার্ড ধরে বসে আছি। ইট ইজ নট অ্যান স্ট্যান্ডার্ড। সেই কারণে আমি কিন্তু কথা বলেছি যে আপনি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটাকে নিয়ে গেছেন রেজাল্ট ওরিয়েন্টেড। আমি এখনও বলবো, আমি সব জায়গায় বলি, যেদিন এসএসসি পরীক্ষার রেজাল্ট হয় সবগুলো গার্ডিয়ান এবং
আমাদের সাংবাদিক অথবা হেডমাস্টার বা প্রিন্সিপাল ডান্স করে মাঠের মধ্যে, আমি এরকম কোনো দেশ দেখি নাই। আর সেদিন যেই বাচ্চাটা ওয়ালের পাশে নিভৃতে কান্না করে তার রেজাল্টটা A+ হয় নাই বলে, সেই বাচ্চাটার দিকে কেউ তাকায় না। ইট ইজ এ নেগেটিভ সোসাইটিস ইন্ডিকেশন। নর্থ সাউথ ইউনিভার্সিটি ব্র্যান্ড হয়ে ওঠায় কি কোনো আত্মতুষ্টিতে ভুগছে? এই দেশটা কি যতগুলো গ্র্যাজুয়েট তৈরি করছে, যখনই যে লেভেলে ছিল সবার জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরেছে? পারেনি। দেশ কি আবার ওইরকম শিক্ষা দিয়েছে যে আমার মধ্যে ওই ধরনের ইগো নাই যে আমি মাস্টার্সটা করার পরে আমি একটা সামাজিক কাজে নেমে যাব, আমি আমার নিজের সেলফ, যেটাকে আমরা বলি সেলফ এমপ্লয়মেন্ট, যে এন্টারপ্রেনারশিপ, বিজনেস, ট্রেড, আমি একটা কজ নিয়ে একটা কাজ শুরু করে দেব যেটা আমার নিজের কর্মসংস্থান করবে এবং এটার পাশাপাশি আমি অন্যদেরও কর্মসংস্থান করতে পারি। আমরা কিন্তু ওই মনস্তাত্ত্বিক জায়গায় কিন্তু বাংলাদেশটাকে কখনো রাখিনি। বাংলাদেশে আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করেছি যেই শিক্ষা ব্যবস্থা সর্ট অফ ইগো দেয় সবাইকে। যেমন প্রত্যেককে আপনি মাস্টার ডিগ্রি দিচ্ছেন, সে সাথে সাথে ভাবে যেহেতু আমি এই ডিগ্রিটা অর্জন করেছি, আমাকে এখন একটা BCS জবে যেতে হবে, আমাকে একটা বড় পজিশনে যেতে হবে। এটা একটা 32 বছরের বিশ্ববিদ্যালয়, যেই 32 বছরের বিশ্ববিদ্যালয় একের পর এক রিচ করতেছে, একটার পর একটা। আমরা কিন্তু প্রতিটা ফ্লজ, আমাদের যে ফ্লজ আছে সেই ফ্লজটা কিন্তু আইডেন্টিফাই করে কাজ করতেছি। আমরা কিন্তু কোনো সময় বলি না যে আমরা উপরে উঠে গেছি। আমরা হয়তো গল্পটা এটা করি যে গতবার QS র্যাঙ্কিং থেকে এই বছরের QS র্যাঙ্কিংয়ে এশিয়ার মধ্যে আমরা 100 পয়েন্ট আগিয়েছি এক বছরে, কিন্তু এইটা আমাদের আলটিমেট জায়গা অথবা তৃপ্তির জায়গা অথবা গর্বের জায়গা, এটা বললে কিন্তু আমি নেভার এন্ডিং প্রসেসের মধ্যে যেতে পারবো না। ইমপ্রুভমেন্ট ইজ এ কন্টিনিউয়াস জার্নি অ্যান্ড ইট ইজ এ নেভার এন্ডিং জার্নি দ্যাট আপনি অলওয়েজ এ প্লেস খুঁজে পাবেন যে এরপরেও আপনার অনেক কিছু করার আছে। মেধাবীদের দেশ ত্যাগের প্রবণতা বাড়ছে, গ্র্যাজুয়েটদের অনেক ক্ষেত্রে আমরা যেমন ধরে রাখতে পারছি না, ফিরিয়েও আনতে পারছি না। সমস্যাটা ঠিক কোথায়? যাকে আমি বাইরে পাঠাচ্ছি তাকে যদি আমি দেশে রাখতাম তাহলে কি হতো? দেশে রাখলে সে কমপ্লিটলি আনইউটিলাইজ থাকতো। তার জন্য এই দেশের কোনো অবস্থান ছিল না যে আমি তাকে একটা চাকরি দিয়ে রাখতে পারতাম। তার জন্য আমার ইন্ডাস্ট্রি ওরকম নাই, আমার কর্পোরেট সেক্টর ওরকম নাই। আমি তাদেরকে দেখি যে তারা দে হেল্প দেয়ার ফ্যামিলি, দে আর্ন good money, they have a comfortable life, they do raise their children and others with global standard, and many of them actually একটা certain time মানে 10-15 বছর থাকার পরে কিন্তু ফিরে আসতেছে। এই সাইকেলটাকে আমরা অনেকে কিন্তু বুঝতে পারি না। আপনি যদি বাংলাদেশে কর্পোরেট সেক্টরের চেঞ্জটা দেখেন, গ্লসি কর্পোরেট সেক্টর, ইন্ডাস্ট্রি সেক্টর, এর ভিতরে কিন্তু বাংলাদেশের গ্র্যাজুয়েটরা অনেকে আছে যারা ফেরত আসতেছে, কিন্তু আমরা ওইটাকে ক্যালকুলেট করতে পারি না, অনেক সময় দেখি না। সংখ্যা অনেক কম এবং সংখ্যা অনেক কমই হবে, কারণ আপনাকে বুঝতে হবে চায়না হ্যাজ টেকেন এ স্ট্র্যাটেজি টু ব্রিং ব্যাক চাইনিজ educated people to their country. অনেক পরে ইন্ডিয়া হ্যাজ টেকেন দ্যাট প্রসেস অফ NRI টু কাম ব্যাক টু দেয়ার কান্ট্রি, অনেক পরে, 100 বছর পরে। অ্যান্ড টার্কি হ্যাজ ডান গ্রেট জব, মালয়েশিয়া ইজ এ গ্রেট এক্সাম্পল, মালয়েশিয়া ইজ এ গ্রেট এক্সাম্পল। তাহলে মালয়েশিয়া এবং টার্কি এবং এই ধরনের রাষ্ট্রগুলো যারা ঝাঁকে ঝাঁকে স্টুডেন্টকে পড়তে পাঠাইছে উন্নত বিশ্বে, তারা কিন্তু আবার তাদেরকে নিয়ে আসারও চেষ্টাটা করেছে। সেই যে নিয়ে আসার চেষ্টাটা, সেটা কিন্তু আমাদের দেশ কিন্তু আমি বলবো এখানে আমাদের কিন্তু একটা ফ্লজ আছে, সেটা হচ্ছে আমাদের দেশটা কিন্তু ওপেন না। একটা বিদেশে যে ছাত্রটা পড়বে এবং যার ক্যারিয়ার হবে তার জন্য রাষ্ট্রের মধ্যে সুযোগ কম রয়েছে। এই সুযোগটা আপনাকে বলি আমরা কিন্তু আনতেছি একের পর এক, আমরা কিন্তু আনতেছি। বাংলাদেশের ইন্ডাস্ট্রি সেক্টর যখন গ্রো করছে, আপনি ভাববেন না যে এর ভিতরে আমাদের দেশের কত গ্র্যাজুয়েট আছে যারা আসতেছে। অফকোর্স যে পরিমাণ যাচ্ছে সেই পরিমাণ আসতেছে না, কিন্তু আমরা দেখি যেমন আমরাও এক একজন 15 বছর থেকে আসছি। আমি এবার যে 30-40 জনের গল্প করলাম যে যাদেরকে এনেছি, তারা কিন্তু এক একজন মিনিমাম 20 বছর করে বাইরে কাজ করছে। এখন আপনি এই 20 বছরের অভিজ্ঞতাটা আপনি যদি নেগেটিভলি ধরেন তাহলে কিন্তু ঠিক হবে না। বিকজ যেই ডাক্তারটা 20 বছর একটা উন্নত হসপিটালে হার্ট সার্জারি করেছে অথবা ব্রেইন সার্জারি করেছে, তার 20 বছরের অভিজ্ঞতার পরে যখন সে বাংলাদেশে এসে কাজ করবে, সে কিছু না কিছু দিতে পারবে উইথ দি লেটেস্ট নলেজ। কিন্তু আপনি যদি নলেজ বেসকে এইটাই মনে করেন যে বাংলাদেশের এডুকেশনটাই হচ্ছে সবচেয়ে
পটেনশিয়াল এডুকেশন, এবং এরপরে আমি তাকে এখানে রেখে দেবো, তাহলে আপনি ভ্যালু অ্যাড করতে পারবেন না। এটা হচ্ছে আমাদের ওপিনিয়ন। কারণ আমাদের একটা ধারণা হয়েছে যে বাংলাদেশে যারা পড়ে বিদেশে চলে যায় এরাই আর ফেরত আসবে না, আর আমরা এখানে যারা আছি বোধহয় সবাই বোধহয় বাংলাদেশি এডুকেটেড। নো, বাংলাদেশে আমরা দেখছি এখন, আপনি কর্পোরেট সেক্টরে আমাদের একটা স্ট্যাটিস্টিক্সও আছে যে কর্পোরেট সেক্টরে কিন্তু হিউজ ছেলেমেয়েরা বিদেশ থেকে এসে কিন্তু কর্পোরেট সাপোর্ট হচ্ছে। বাংলাদেশের এই ইকোসিস্টেম অফ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কর্পোরেশনস অ্যান্ড এন্টারপ্রেনিউরিয়াল জার্নিতে, স্টার্ট আপের জার্নিতে আপনি দেখতে পাবেন যে বিদেশ থেকে অন্তত একটা ডিগ্রি বা একটা নিয়ে আসছে। এখন এই সংখ্যাটাকে বাড়াতে হবে। এটার জন্য সরকারি বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত কোনো প্রসেস ক্রিয়েট করেনি। দি আদার ডে আই ওয়াজ ইন ঢাকা ইউনিভার্সিটি সেনেট হল, সেখানে ইভেন আমাদের সাথে ভিসিও ছিলেন। সে সময় কিন্তু বাংলাদেশি একজন প্রফেসর যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তিনি কিন্তু প্রশ্ন করলেন উপাচার্যকে যে আমি তো বিদেশি বিশ্ববিদ্যালয়ের 15 বছর 20 বছর চাকরি করতেছি, আপনি আমার মতো লোকের জন্য কোনো কি অ্যাক্সেসের পয়েন্ট আছে? আসলে নাই। সেটা কিন্তু আমাদের ক্ষেত্রে হয়েছে। তো আমি অনেক সময় বলি তোমাদের জন্য এখন কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি আছে, তোমরা দেশে আসো, দেশে কাজ করো। পাশ করার পর শিক্ষার্থীদের চাকরির নিশ্চয়তা বা প্লেসমেন্টের ক্ষেত্রে এদেশের বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা কিভাবে দেখেন? প্লেসমেন্টের জায়গাটাকে আমাদের দেশ এখনও কিন্তু বুঝতে পারেনি। আমি একটা ছোট্ট রেফারেন্স দিয়ে কথাটা শুরু করেছিলাম, সেখানে যে নিউ ইয়র্ক টাইমসের একটা টাইটেল ছিল ইন 2016, সেখানে বলেছে যে দ্য ওয়ার্ল্ড হ্যাজ এ প্রবলেম, দেয়ার আর টু মেনি ইয়াংস। যেই পৃথিবীতে আমরা বাস করি সেই পৃথিবীতে আসলে পৃথিবীর একটা সমস্যা আছে। এখনকার বাস্তবতায় পৃথিবীতে সবচেয়ে বেশি তরুণ আছে। এই তরুণদের বৃহৎ গোষ্ঠী হচ্ছে সাউথ এশিয়াতে, অর্থাৎ গ্লোবাল সাউথে। তাহলে আপনি গ্লোবাল সাউথ অ্যান্ড গ্লোবাল নর্থের মধ্যে আপনি একটা ব্যাপক গ্যাপ দেখছেন। একদিকে দেখলেন টেকনোলজির কনভার্জেন্স হয়েছে সারা পৃথিবীতে, আপনি এআই নিয়ে কথা বলছেন, আপনি স্মার্টফোন দিয়ে কমিউনিকেশন করছেন, আপনি ডিপ লার্নিং, মেশিন লার্নিং এবং টেকনোলজি বেসড কথা বলছেন। আবার সেই ওয়ার্ল্ডে, যেই ওয়ার্ল্ডে টেকনোলজি ড্রিভেন কর্পোরেশনস, ইন্ডাস্ট্রিজ, বিজনেসেস সমস্ত জব ক্রিয়েট করেছে, আর আপনি বাংলাদেশে এমন একটা শিক্ষা ব্যবস্থা রান করছেন, আপনি 32 লক্ষ ইয়াং চিলড্রেনকে পার্ক করেছেন ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে। আমি আগের সপ্তাহে সোনারগাঁও হোটেলে একটা বক্তৃতায় আমাদের সামনে ন্যাশনাল ইউনিভার্সিটি ভিসি বলছেন যে আমার 32 লক্ষ স্টুডেন্টের মধ্যে আমি তৈরি করি এত লক্ষ হিস্টোরিয়ান, এত লক্ষ ফিলসফার, এত লক্ষ ইসলামিক স্টাডিজের গ্র্যাজুয়েট, এত লক্ষ বাংলার গ্র্যাজুয়েট, এত লক্ষ। কোনো সাবজেক্টকে অবমাননার কথা বলছি না, কিন্তু আপনাকে বুঝতে হবে যে জবটা কোথায় আছে, যদি আপনি জবের কথা বলেন। কিন্তু আমি প্রফেসর ইউনুসের সাথে তাল মিলিয়ে সবসময় এক কথা বলি যে সকল গ্র্যাজুয়েটের চাকরির ব্যবস্থা বাংলাদেশে নয়, এই পার্ট অফ দ্য ওয়ার্ল্ডে কখনো হবে না। আপনি 2019-এ ইউনিসেফ ইন্ডিয়াকে অ্যালার্ট করেছে যে 2030-তে ভারতের হাফ অফ দ্য চিলড্রেন উইল বি আনএমপ্লয়েড। যেই দেশের শিক্ষা নিয়ে আমরা অনেক সময় গর্বের সাথে বলি, সেই দেশে হাফ অফ দ্য চিলড্রেন উইল বি আনএমপ্লয়েড। কেন? বিকজ সেখানেও কিন্তু শিক্ষা ব্যবস্থার মধ্যে ব্যাপক বৈষম্যতা। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ বলে আমরা জানি, সেক্ষেত্রে শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলী কিভাবে বিকশিত হবে? একজন নাগরিক হিসাবে আমরা সবাই কিন্তু মানুষের মৌলিক রাজনৈতিক অধিকার অথবা গণতান্ত্রিক অধিকার, মুক্ত কথা বলার অধিকার, এই ব্যাপারে আমি কেউই কিন্তু দ্বিমত পোষণ করব না। আমরা যেটা বলি যে আমরা যারা স্পেশালি আমেরিকাতে আমরা যারা পড়াশোনা করছি, আমেরিকার সমস্ত ইউনিভার্সিটিতে কিন্তু সারা দেশব্যাপী কিন্তু মানুষের মৌলিক অধিকার আছে, সে কথা বলতে পারে। কিন্তু আমেরিকার ভেরি ফিউ ইউনিভার্সিটিতে আমরা যেই স্টাইলে পলিটিক্স করি, ভেরি ফিউ না, আমি বলবো ক্লোজ টু জিরো। যেই পদ্ধতিতে আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি হয়, সেই পদ্ধতিতে কিন্তু রাজনীতি হয় না। ওরা কিন্তু পৃথিবীর সমস্ত কজ নিয়ে কথা বলে। ওদের দেশে যদি কোনো অন্যায় হয়, সরকার যখন কোনো একটা বিষয়ে, আন্তর্জাতিক বিষয়ে অন্যায় করে, সেটা নিয়ে কিন্তু তারা কথা বলে, কিন্তু তারা সোচ্চারও থাকে, কিন্তু তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভিতরে ওই ট্রেডিশনাল ওয়েতে পলিটিক্সটা করে না। পলিটিক্যালি কিন্তু তারাও কশাস,
আমার নিজের বক্তব্য হচ্ছে, আমি যেটা সবসময় প্রচার এবং আমি সাপোর্ট করি যে প্রত্যেকটি স্টুডেন্টেরই বা প্রতিটা মানুষেরই এক ধরনের রাজনৈতিক সচেতনতা থাকা উচিত। বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে কিন্তু সমাজ বা দেশের একটা ধারণা ছিল যে আমরা যেই বাচ্চাদেরকে পড়াই এরা বোধহয় দেশপ্রেমিক না, আমরা যাদেরকে পড়াচ্ছি এরা বোধহয় রাজনৈতিক সচেতন না, আমরা যাদের পড়াচ্ছি তারা মনে হচ্ছে যে দেশের কোনো সমস্যা হলে তারা কজ ড্রিভেন না। অথবা কিন্তু আমি যদি উল্টোটা বলি, আমার অবজারভেশন তো অনেক বছরের, আমি বলি আমি প্রাইভেট বিশ্ববিদ্যালয়তে যেভাবে দেখি যে কোনো বিষয়ে তাদের যেই এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনটাকে হ্যাঁ সব কিছুতে কোটা বিরোধী বলেন, হ্যাঁ কোটা বিরোধী এবং গণতান্ত্রিক জায়গায়ও কিন্তু ওদের ওপিনিয়নের বিষয়টা কিন্তু এক ধরনের এক্সপ্রেশন, যে এক্সপ্রেশনটা আমাদের গতানুগতিক মানে যেই প্র্যাকটিস সেই প্র্যাকটিস থেকে একটু ভিন্নতর। রাজনীতি ছাড়া শিক্ষার্থীদের মধ্যে রাজনৈতিক সচেতনতা কি গড়ে উঠতে পারে? প্রস্তাবিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইনের সংশোধনীতে ছাত্র রাজনীতির কথা বলা হয়েছে, এটা সমর্থন করেন কিনা? আমরা এইসব নিয়ে কখনো আর্গো করি না, কে ডান কে বাম বা কে ইয়ে। আমরা বলি যে যেই বাচ্চাই পড়ার জন্য আসে তার পড়ার অধিকার আছে, সে পড়ুক, সে যদি কোনো কিছু চর্চা করে করুক, কিন্তু সে রাজনৈতিক চর্চাটা ক্যাম্পাসের ভিতরে করবে না। আমরা ও রাজনীতিটা বাইরে করলেও আমরা বাধা দিই না। আর ও যদি কালচারাল প্রোগ্রাম করে ইয়ে করে, আমাদের তো ক্যাম্পাস সব কিছুর জন্য ওপেন। আমি কয়দিন আগে আমরা কোরআন কনফারেন্স করেছি, আগামী সপ্তাহে আমার সবচেয়ে বড় পূজা হবে। আমাদের একটা কালচার আছে যে উই রেসপেক্ট এভরি রিলিজিয়ন, উই রেসপেক্ট এভরি বিলিফ, উই রেসপেক্ট এভরি থট প্রসেস, উই রেসপেক্ট দ্যাট ইন্ডিভিজুয়ালস ওপিনিয়ন অ্যান্ড অলসো ইন্ডিভিজুয়ালস আইডিয়া অ্যান্ড থটস ক্যান বি accommodated in a society. So you have to lead with diversity and you have to also create a uniformity in this society. এই জায়গাটাই যদি আমরা না থাকি, আপনি আমি কেউ যদি একটা ডিফাইন সেট গাইডেন্স দিতে চাই, আপনি সেই দেশ গড়তে পারবেন না, যেটা আমাদের একটু ব্যতিক্রম হয়েছিল, যেটা আমরা ইম্পোজ করতে চাইছি। আপনি কোনো বাচ্চাকে ইম্পোজড এডুকেশন দিবেন না, গার্ডিয়ানেরও উচিত না। বাচ্চা নিজে চুজ করবে সে কোন ধারণার জিনিস পোষণ করবে। এখন আপনি বলতে পারেন সোসাইটিতে আপনি ক্রিয়েট করবেন ইনস্টিটিউশনগুলো যেগুলো ট্রুলি এই ধরনের ন্যারেটিভে থাকবে যে আমার কাছে সবাই সমান, আমার কাছে সব ধারণার রেসপেক্ট আছে, আমার কাছে প্রতিটা বাচ্চা ইকুয়াল, গরিব ধনী সবাই, আমি কাউকে সেগ্রিগেট করব না। নর্থ সাউথ ইউনিভার্সিটি বা মানসম্মত কয়েকটি প্রাইভেট ইউনিভার্সিটির পড়াশোনার খরচ অনেক বেশি। ওই ভার বহন করার ক্ষমতা যাদের নেই তারা কোথায় যাবে? তো আমাদের অনেক বিষয়টা আপনারা অনেকে সাংবাদিকরা বা অনেকে কিন্তু জানে না। নর্থ সাউথ বাংলাদেশের সবচেয়ে এক্সপেন্সিভ ইউনিভার্সিটির মধ্যে একটা। আমরা সবার উপরে না, কিন্তু আমরা দ্বিতীয় বা তৃতীয় এক্সপেন্সিভের টিউশনের বেলায়। কিন্তু এই বিশ্ববিদ্যালয়টা সবচেয়ে বেশি মুক্তিযুদ্ধ সন্তানকে ফ্রি পড়িয়েছে, অন্তত 1800 জন মুক্তিযুদ্ধ সন্তান। হ্যাঁ, ইউ আর রাইট, ফ্রি। ওইটাই তো আমরা বলছি যে আমরা আসার পর হ্যাঁ ওখানে হ্যাঁ, কিন্তু তার মানে এখানে হয়েছে কোনটা, ইনস্টিটিউশন ক্ষতিগ্রস্ত হয়েছে, ইনস্টিটিউশন ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনাদের স্কলারশিপ বা এই যে গ্রামের বাচ্চা আপনি বলছিলেন যাদের জন্য যারা আসছে তাদের জন্য কি আর একটু, কারণ আমরা জানি যে আমি আপনাকে এইটুকু আমি বলতে পারি, খুব গর্বের সাথে বলতে পারি, আমি ভাইস চ্যান্সেলর হওয়ার পরে আমাদের আগে এই ফাইন্যান্সিয়াল এইডের মিটিং হতো এক সেমিস্টারে একটা, আমাদের এখন ফাইন্যান্সিয়াল এইডের মিটিং হয় এক সেমিস্টারে 3টা, এবং প্রতিটা মিটিংয়ে 200 থেকে 300 স্টুডেন্টের অ্যাপ্লিকেশন থাকে। এবং আমি বলবো ফাইন্যান্সিয়াল এইড পাওয়ার সংখ্যা ওই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে এগুলো অনেক ক্রস করে আনা হয়, অলমোস্ট 100%, তাও আমি বলবো যে ধরেন 5% বাকি সবাই ফাইন্যান্সিয়াল এইড পায়। নর্থ সাউথ দুটো জিনিস না, দুটোই আছে। নিড বেস কিন্তু অনেক নিড বেস আছে, কিন্তু কারণ আপনি কালকেও একটা এক্সাম্পল বলি, একটা বাচ্চা, একটা ছেলে নিজে আয় করে পরিবারটাকে চালায়, তার বাবা নাই, মাকে নিয়ে এসছে, এবং সে যেই বাসা ভাড়া দিয়ে থাকে তাকে সেখান থেকে বের করে দিয়েছে বাসা ভাড়া দিতে পারে না বলে। তার জন্য কিন্তু কালকেই আমার অ্যাকশানে যেতে হয়েছে, কারণ মাকে নিয়ে এসছে। এবং আমরা কিন্তু খুবই জেনারেস ইউনিভার্সিটি ওই সেন্সে, যেই বাচ্চা পড়াকালীন সময়ে বাবা বা মায়ের একজনকে হারায় তার এমনিতেই 50% হয়ে যায়। আমরা এবার জুলাই আন্দোলনের 100 জনকে ফান্ডিং করেছি, 350 স্টুডেন্টকে কিন্তু আমরা এই
অ্যাপোলো হসপিটাল বা অন্যান্য হসপিটালে ট্রিটমেন্ট করেছি। সুতরাং আপনি চিকিৎসা এবং তাদের যেটাকে আমরা বলি সোশ্যাল সাপোর্ট, এগুলো দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমরা খুব টাইট বা টাফ যে যাদের আছে তাদের দেওয়া উচিত। আপনি এখন একটু আগে খুব গুড এক্সাম্পল বলেছেন, এটা যে দুই একটা নয় বা কিছু হয় নাই এটা আমি বলবো না। আমি চেষ্টা করতেছি এটাকে একদম মিনিমামে আনার জন্য, যে সমাজের যার আছে, আমি অনেকে বলি মুখে যে যার আছে আপনি যদি না দেন তাহলে আমি যাকে দিতে চাই সেটা আমি পারবো না। আমার এখানে এমন এক্সাম্পল আছে যে আমার এখানে আমার রুম পর্যন্ত যে বাচ্চাটা আসতে পারে অনেক কিছু ভেদ করে, আমি এখানে দেখেছি যে তারা অজ্ঞান হয়ে যায় আমি যখন লিখি যে ওর জন্য ফাইন্যান্সিয়াল এইড দেয়া হলো বা হবে, মানে সেন্সলেস হয়ে যায়। সুতরাং এইসব জিনিসগুলো বিং এ টিচার আই ফিল মানে ট্রুলি একদিকে মনে করি যে আমার পজিশন থেকে আমি কিছু করতে পারছি, প্রতিষ্ঠান থেকে করতে পারছি। আমি প্রতিষ্ঠানকে বারবার বলছি যে নর্থ সাউথ হ্যাজ নাও different goal that we are going to be heavily socially engaged university who is going to look towards the impact in the community এবং আমি তো আজকে আপনাদের সাথে রিসার্চের গল্প করতে পারিনি, আমাদের কিন্তু রিসার্চের গল্প এখন অনেক ভালো, যেগুলো শুনলে হয়তো আজকে আর না আরেকদিন করব। এটা আপনি বলবেন যে একটা ইনস্টিটিউশন গত 10 বছরে কিভাবে এই ধরনের রিসার্চগুলোর সাথে এঙ্গেজ হয়েছে, যে আমরা বে অফ বেঙ্গলের সুনামি আর্লি রেসপন্স সিস্টেম নিয়ে কাজ করতেছি, ক্যানাডিয়ান ফান্ডিংয়ে আমরা বাংলাদেশের ব্রেস্ট ক্যান্সারের মহিলাদের ব্রেস্ট ক্যান্সারের মেশিন লার্নিং দিয়ে ক্যান্সার ডিটেক্ট করতেছি, আমরা নিউরাল ফাংশন অফ দি ব্রেইন সার্জারির সময় নিউরাল ফাংশনটা কি সেটার উপরে রিসার্চ করতেছি, আমরা ঢাকার ট্রাফিক সিস্টেমে এআই দিয়ে কাজ করতেছি। অনেক ধরনের কাজ আছে যেগুলো কমিউনিটি রিলেটেড রিসার্চ, দিজ আর ভেরি বিগ রিসার্চ। সবাই উদ্যোক্তা হওয়ার কথা বলছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এ বিষয়ে উৎসাহ দিয়ে যাচ্ছেন। এই দেশের প্রেক্ষাপটে স্টার্ট আপ বা ব্যবসায়িক উদ্যোগকে সফল করতে সিড মানি একটা বড় ইস্যু। এছাড়াও পদে পদে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়। এসবের ব্যবস্থা না থাকলে উৎসাহ দিয়ে কি কাজ হবে? প্রফেসর মোহাম্মদ ইউনূস কিন্তু একটা বাংলাদেশের সত্যিকার অর্থে সকল বিশ্ববিদ্যালয়ের ভিসিদের সামনে এবং শিক্ষার সাথে সম্পৃক্ত শুধু বাংলাদেশ না সাউথ এশিয়ান কান্ট্রিগুলোর সাথে কিন্তু কথা বলেছেন। ওনার কথাটাকে যদি কেউ বিশ্লেষণ করে বা বুঝতে চেষ্টা করে আপনি একটা এসেন্স পাবেন। ফার্স্ট, উনি কিন্তু এমফেসিস করেছেন হোয়াট ইজ দ্য ফিউচার নিড অফ দি ইয়াং ইয়ুথস, তারা কি চায়। আমার এডুকেশন সিস্টেম কি ওইটার সাথে অ্যালাইন করা আছে? এই যে আপনি যে বললেন যে বাচ্চারা তো চাকরি নিয়ে ওইটা নিয়ে ঘামায় না, কিন্তু তাকে কিছু করার সুযোগ করে দাও। সেজন্য আমরা নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কিন্তু প্রতিনিয়ত যেটা করেছি, আমি আজকের খবরই যদি বলি, আমার এখানে এই সেমিস্টার গত 6 মাসে কতগুলো বিজনেস ক্রিয়েট হয়েছে। গত 6 মাসে আমার এখান থেকে একটার পর একটা কর্পোরেশন বেরিয়ে আসতেছে, এরা কিন্তু নিজেরা এমপ্লয়ার, এরা কিন্তু এদেরকে ওয়ার্ল্ড ক্লাস কোম্পানিগুলো এইসব ফান্ডিং দিচ্ছে তার বিজনেস আইডিয়া থেকে। এটা আমরা বলি এনএসইউ স্টার্ট আপ। যেমন ডক্টর ইউনূস শুরু করেছিলেন যোগরা থেকে, হ্যাঁ, এবং খুব সামান্য একটা পুঁজি নিয়ে, কিন্তু এখনকার যে কনসেপ্ট হয়তো দেখা যাবে যে এদের মা বাবা বা এদের সেই সাপোর্ট দেওয়ার কেউ আছে, কিন্তু যার কেউ নাই, আমি যদি আচ্ছা দুটো জিনিস বলি আমি। একটা অফিস দিবে, হ্যাঁ, দুটো জিনিস আমি বলি, দুটো সাইড বলি আমরা এগুলো তো এক্সপেরিমেন্ট করছি। ডক্টর ইউনূসের দেওয়া একটা কনসেপ্ট আছে যেটাকে আমরা বলি নবীন উদ্যোক্তা। এই নবীন উদ্যোক্তা যারা গ্রামীণ বিশেষ করে ছেলে মেয়েরা যারা নতুন আইডিয়া নিয়ে আসে তাদেরকে কিন্তু গ্রামীণ ব্যাংক ফান্ড করে। নবীন উদ্যোক্তার মধ্যে আমাদের অনেক সাকসেসফুল নবীন উদ্যোক্তা আছে, তারা কিন্তু একটা গ্রামীণ বড়োয়ারেরই সন্তান, তাদেরকে কিন্তু সিড ফান্ডিং দেওয়া হয়, তার জন্য ক্যাপিটাল দেওয়া হয়। এবার আসুন আপনি আমার কাছে নর্থ সাউথে আসেন, আমার এই স্টার্ট আপে কিন্তু যেই বাচ্চাগুলোর মধ্যে আমরা ক্রিয়েটিভ আইডিয়া পাই, ইউনিভার্সিটি তাদেরকে প্রথমে একটা সিড ফান্ড দেয়, কোনো ফেরত নেয় না এই টাকাটা। তাকে যদি আপনি একটু আগে বলছেন একটা অফিস, তাকে আমরা ধারণা করি যে এই 3টা বন্ধু মিলে একটা আইডিয়া ইভলভ করছে, মনে হচ্ছে যে আইডিয়াটা ভালো করবে, তোমার জন্য একটা সিড ফান্ড, আমাদের একটা প্রসেস আছে, এই প্রসেসে তারা পায়। এটার মধ্যে আমরা অন্য ইউনিভার্সিটির ছাত্রকেও আনি, যদি এই দুজন মিলে বুয়েটের ওই স্টুডেন্টকে রাখতে পারে, তখন তারা এটা দিয়ে
বিজনেসটা শুরু করে। কিন্তু আমরাই আবার তাদেরকে ট্রেনিং করি কিভাবে সে ফান্ড অ্যাট্রাক্ট করবে ফ্রম গ্লোবাল বডি ভেঞ্চার ক্যাপিটাল। তাহলে আজকে নর্থ সাউথের যে 40 থেকে 42টা সাকসেসফুল এন্টারপ্রেনার আছে, ওয়েদার ইট ইজ চালজাল.com, ওয়েদার ইট ইজ শেয়ার ট্রিপ, ওয়েদার ইট ইজ নগদ, ওয়েদার ইট ইজ hungryNaki.com, ওয়েদার ইট ইজ নর্থ সাউথের অন্তত 40-42টা এন্টারপ্রেনারশিপ জার্নি আছে, যেগুলো এক একজন রিক্রুট করে 700, 800, 1000 এমপ্লয়ি, অর্থাৎ অন্য স্টুডেন্ট পাঠাও। গ্রেট এক্সাম্পল। তো আপনি এখন এই যে রাষ্ট্রকে ওই জায়গার জন্য আনার জন্যই কালকে কিন্তু আমাদের নোবেল লরিয়েট প্রফেসর ইউনুস কিন্তু সেটাই বলেছেন যে আপনি কিছু করার ছিল না, এই সময়টা শুধু রাজনৈতিক দুটো অস্থিরতা এই সময়ে, হ্যাঁ দুটো জিনিস না হয়নি, উদ্যোক্তা তৈরির ব্যাপারে হয়নি। কারণ হচ্ছে দুটো কারণ। এক, প্রথমত উনি ইন্টারিম গভর্নমেন্ট চালিয়েছে। আমি যেটা নিজে বুঝতে পেরেছি যে উনি চায় না যে ওনার প্রমোটেড কোনো কিছু উনি এখন রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে প্রমোট করলে রাষ্ট্রের রাজনৈতিক বা অন্যরা কি এটা তো এক। কিন্তু উনি কিন্তু প্রতিনিয়ত শিক্ষা প্রতিষ্ঠানদেরকে বলে যাচ্ছে, কালকে যেমন উনি বলেছে উনি ফল দেখতে চান, আপনি অল্প হলেও এক্সপেরিয়েন্স। আমি যাকে উনি সিলেক্ট করলেন, আমরা যেন মনে হচ্ছিলাম যে আকাশে উড়ে যাচ্ছে। না হ্যাঁ, আপনার সাথে আমি এগ্রি করি। হ্যাঁ, এবং হ্যাঁ প্রেজেন্টেশন পেয়েছেন। হ্যাঁ, সেটাই আমরা অনেক সময় শিক্ষক হিসেবে বলি যে দেখেন, এই পিচিং অ্যান্ড ট্রেনিংটা যেই প্রসেসের মধ্যে দিতে হয়, এটা আমাদেরকে ইনফ্লিক্ট করতে হবে এডুকেশন সিস্টেমে। আমি শিওর যদি আমরা ভবিষ্যতে সুযোগ পাই কখনো, যে আমি তো শিক্ষা ব্যবস্থার সাথে আছি, আমরা এটা কিন্তু ব্যাপক বলে যাচ্ছি। বিশেষ করে আজকের কনফারেন্সে আমাদের মেজর কথা আছে যে আমরা এই ইনোভেশন অ্যান্ড এই স্টার্ট আপস, এন্টারপ্রেনিউরাল জার্নি, আমাদের গতানুগতিক শিক্ষার পাশাপাশি দুই ধারায় দিতে হবে। আপনাকে আমরা বলি এগুলো কত ভালো জিনিস, স্কিল দেওয়াটাও। উনি যেটা বলে যে স্কিল দাও। আমাদের এখানে একটা জাইকা ড্রিভেন প্রজেক্ট আছে, যেখানে আমরা 429 জন স্টুডেন্টকে ট্রেনিং দিয়েছি একটা ডিগ্রির সাথে কিছু স্কিল। ওরা সবাই কিন্তু 3 থেকে 4 লক্ষ টাকা বেতনে প্রায় 285 জন চলে গেছে। আসুন এবার এখানে বসে যারা করছে, যে এখানে এই যে স্টার্ট আপ করছে, তারা যখন মার্কেটে যায়, আমাদের ছাত্রদের করা কিছু জিনিস আছে সামাজিক সমস্যার সমাধান করে। এটা শুনলে আপনি ভালো লাগবে যে এই ছেলেগুলো কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকে কাজ করতো, কিন্তু সে এসে এখন iFarmer, ওয়ান অফ দি গ্রেটেস্ট এক্সাম্পল। যে ফার্মারদেরকে কানেক্ট করতেছে সারা বাংলাদেশ থেকে, তাদেরকে এই ফার্মিংয়ে, এই whether it is livestock to agriculture to any other type of crops, they gave all sort of support in terms of technology and also training, and then also supply side তাদের প্রোডাক্টটাকে সাপ্লাই চেনে ঢুকিয়ে দিচ্ছে। আপনি ঢাকা শহরে অথবা অন্য জায়গায় সেটা নিয়ে ব্যবসা করতে পারেন। তাহলে ধারণাটা কি? ধারণা হচ্ছে আপনাকে রুটে যেতে হবে। রুট হচ্ছে আমার এখনও এগ্রি, রুটটা হচ্ছে আমাদের এখনও কৃষি। আমরা যে যাই বলি না কেন, সেই কৃষির জায়গায় আমার ফার্মারদেরকে আমি কি কানেক্ট করছি একদম সাপ্লাই চেনে, সেটা আছে কিনা। তারপরে আসেন আমার ইন্ডাস্ট্রিয়াল প্ল্যাটফর্মে আমি কী আছি। আর সবচেয়ে বড় ফেইলিয়ার হচ্ছে আমাদের জন্য হিউম্যান রিসোর্স ট্রান্সফরমেশন, যেটা আমরা এখনও বলি বাংলাদেশ স্কিল না দিলে। দি আদার ডে আমি সৌদি আরবেতে ইনভাইটেড হয়ে গিয়েছি। আমি সৌদি আরবে যখন গিয়েছি, আমাকে অ্যাম্বাসেডর সাহেব বললেন যে আমাদের এখন 40 লক্ষ লোক সৌদি আরবে কাজ করেন। কিন্তু আমি ওনাকে বলেছি উল্টোটা। আমি বলেছি যে 40 লক্ষ যারা কাজ করে, এদের তো অধিকাংশ না, 95% একদম সর্বনিম্ন স্তরের কাজটা করে। তাহলে আমি তখন দায়ভারটা নিয়ে বললাম যে আমরা তাহলে বাংলাদেশে কি করছি? আমরা তো বাংলাদেশে ট্রান্সফর্ম করতে পারি নাই। ওই যে ক্লাস 8-এর যেই বাচ্চাটা চলে গেছে, সে ক্লিনার, কিন্তু তাকে আমি 40 বছর আগেও পাঠালাম, এখনও কিন্তু একই ক্যাটাগরিতে পাঠাচ্ছি। আমি তাকে নার্স বানাতে পারলাম না, আমি তাকে প্লাম্বার বানাতে পারলাম না, আমি তাকে ইলেকট্রিশিয়ান বানাতে পারলাম না, আমি তাকে কম্পিউটার টেকনিশিয়ান বানাতে পারলাম না, আমি তাকে প্রোগ্রামার বানাতে পারলাম না, আমি তাকে কোনো ধরনের স্কিল দিতে পারিনি। ফলে হয়েছে কি, আমরা ইনর্মাস নাম্বার অফ ফরেন কারেন্সি লুজ করতেছি। আমরা শুধু গেইনের কথাটা বলি যে আমি এত টাকা এবছর পেয়েছি রেমিটেন্সে, কিন্তু আমরা এটা বলি না যে ফিলিপিন কি করেছে, আমরা বলছি না যে ভারত কি করছে, পাকিস্তান কি করছে, অন্যরা কি করছে। আমরা শুধু বলি আমরা এত ফেরত। আমরা এটা হয়তো একটু সংখ্যাটা বাড়ে সংখ্যার জন্য। আপনি
আগে এত লোক যেত, এখন আর একটু গিয়েছে, নাম্বার গেম সব জায়গায় আমরা আছে, আছি শিক্ষার হার, সেগুলো পাশের সব হার, কিছুতেই। remittance তো এর আমাদের হার, আসলে নাম্বার মূল গেম। বিষয়টা হচ্ছে আপনারা যেটা বলছেন যে শিক্ষা ব্যবস্থার মধ্যে মেজর ফল্ট রয়েছে। এই রাষ্ট্রের যত সমস্যা, আমাকে যদি কেউ বলে, আমি সবাইকে বলি প্রথম দায়ভার হচ্ছে শিক্ষা। আমাকে আপনি দায়ভার দিবেন, বিকজ আমাদের ফান্ডামেন্টাল জায়গায় প্রবলেম হয়েছে যে আমরা একটা জাতিকে শিক্ষিত জাতি বা প্রকৃত শিক্ষী, বাংলাদেশে কিন্তু সার্টিফিকেটধারী লোকের অভাব নেই, বাই দ্য ওয়ে। Bangladesh is a unique country. They developed a process through which you are providing services, certificate of a certificate, এবং এই সার্টিফিকেটগুলো মূলত একটা ব্যক্তিকে এক ধরনের ফলস প্রাইড ছাড়া আর কিচ্ছু দেয় না।